রিনিকা তার স্বামী শুভর সঙ্গে বাস করে। তাদের সংসারে কোনো দুঃখ নেই, আর শুভ তার বউকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। কিন্তু সমস্যা শুরু হয় শীতকালে, কারণ রিনিকাদের পাশের বাড়িতেই এক সুন্দরী বউ টিঙ্কু তার স্বামী পিয়াসের সঙ্গে থাকতে আসে। আর টিঙ্কুকে দেখতে এতটাই সুন্দর যে তার দিকে একবার তাকালে আর চোখ ফেরানো যায় না। একদিন টিঙ্কু বারান্দায় দাঁড়িয়ে সোয়েটার মেলছে, এমন সময় শুভ অফিসে যাবে বলে বাড়ি থেকে বেরোয়। সাবধানে এসো, আর বাড়িতে ফেরার সময় কিন্তু 2 কেজি কড়াইশুঁটি নিয়ে আসবে, কারণ রাত্রিবেলা আমি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম রান্না করব, মনে থাকে যেন। আবার কাজের চাপে ভুলে যেও না। আর হ্যাঁ, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে ফোন করবে। উফ, কতবার বলেছি আমি যখন অফিসে যাব তখন বারান্দা থেকে এরকম চিৎকার করবে না। পাড়ার লোকেরা শুনলে কি ভাববে বলো তো? ঠিক আছে, আমি রাত্রিবেলা 2 কেজি কড়াইশুঁটি। এই কথা বলতে বলতে শুভ একেবারে তুতলে যায়, কারণ তার চোখ তখনই টিঙ্কুর দিকে পড়ে। টিঙ্কুর সৌন্দর্য দেখে শুভ আর কিছুতেই চোখ ফেরাতে পারে না। আর তখনই যেন কোথা থেকে একটা দমকা হাওয়া এসে শুভর গায়ে পায়ে লাগে, আর তার চুল উঠতে শুরু করে। আর এমন সময় শুভর মনে গান বেজে ওঠে, ও কড়াইশুঁটি, তুমি দিলে আমার মনে সুসুড়ি, ও আমার মনে লাগলো সুসুড়ি। শুভর এরকম পাগলের মতো কথা শুনি রিনিকা প্রচন্ড পরিমাণে অবাক হয়। কিন্তু টিঙ্কু খুব ভালো মতোই বুঝতে পারি যে শুভ তার প্রতি একেবারে ফিদা হয়ে গেছে। তাই টিঙ্কু মনে মনে খুশি হয়। আর টিঙ্কু যেহেতু পুরুষ মানুষদের গুরুত্ব ভীষণ পরিমাণে পছন্দ করে, তাই তার শুভর তাকানো বেশ ভালোই লাগে। কি হলো দাদা, আপনি কি আমাকে কিছু বলছেন? সেই কখন থেকে দেখছি আমার দিকে হা করে তাকিয়েই আছেন। আমি মানছি আমি সুন্দরী, তাই বলে এরকম করে দেখবেন না প্লিজ, আমার তো নজর লাগতে পারে। বলুন। না না, মানে আপনি আমাকে ভুল বুঝছেন, আমি ওইভাবে আপনার দিকে তাকাইনি। আর রিনিকা, তুমি একদম চিন্তা করো না, আমি অফিস থেকে আসার সময় তোমার জন্য কড়াইশুঁটি নিয়ে আসবো। আমি এখন চললাম, টাটা। হ্যাঁ। এই বলে শুভ ভয়ে ভয়ে অটো ধরে অফিসে পালায়। কিন্তু এরকম দৃশ্য দেখে টিঙ্কুর মনে খুবই আনন্দ হয়, তাই সে জোরে জোরে হাসতে শুরু করে। এভাবে দেখতে দেখতে সারাদিন কাটে। আর সন্ধ্যাবেলা রিনিকা যখন সারা বাড়ির কাজ সেরে একটু চা খেতে বসবে, এমন সময় তার দরজার কলিং বেল বেজে ওঠে। তখনই রিনিকা দরজা খুলে দেখে যে টিঙ্কু দাঁড়িয়ে আছে। আমি একটু ভেতরে আসতে পারি? আসলে আমি আপনাদের নতুন প্রতিবেশী, তাই আলাপ করতে এলাম। সারা পাড়ায় কারোর সঙ্গে কথা বলি না তো, কিন্তু সকালবেলা আপনাকে বারান্দায় দেখলাম, তাই খুব ভালো লাগলো। হ্যাঁ নিশ্চয়ই, আসুন, আপনি বসুন, আমি আপনার জন্য গরম গরম কফি বানিয়ে নিয়ে আসছি। যা শীত পড়েছে, এই শীতের মধ্যে গরম গরম কফি খেতে খুব ভালো লাগে। টিঙ্কু এরকম আপ্যায়ন পেয়ে প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর রিনিকা তখনই তাড়াতাড়ি করে গরম গরম কফি বানিয়ে নিয়ে আসে। আর দুজনে মিলে গরম গরম কফি খেতে খেতে গল্প শুরু করে। আর তারা দুজনেই যেহেতু রান্না বান্না করতে পছন্দ করে, তাই তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। ও, আপনারা নেদারল্যান্ড থেকে এসেছেন? তাহলে তো খুব ভালো। ওখানকার খাওয়া দাওয়া আমার খুব ভালো লাগে। এই তো আগের বছরেই আমি শুভর সঙ্গে নেদারল্যান্ডে ঘুরতে গিয়েছিলাম। আর এখন আপনারা এখানে এসেছেন তো দেখবেন বাঙালি খাবার খেয়ে আপনাদের আরো ভালো লাগবে। হ্যাঁ, বাঙালি খাবারের তো কোনো তুলনা হয় না। আর আপনি সকালবেলা আপনার বরকে কড়াইশুঁটি আনতে বলছিলেন না? আপনি রাত্রিবেলা ওই কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করবেন, ওটা শুনে আমার খুব লোভ হয়েছে। ও হ্যাঁ, আপনি শুনেছেন, আসলে আমার বর কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খেতে ভালোবাসে। আর আপনিও যখন খেতে পছন্দ করেন, তাহলে রাত্রিবেলা আপনি আর আপনার হাজবেন্ড কিন্তু আমাদের সঙ্গে ডিনার করবেন। কিন্তু দিদি, আসলে আমার হাজবেন্ড কাজের সূত্রে কিছুদিনের জন্য বাইরে গেছে, তাই আমি শুধু আপনাদের সঙ্গে ডিনার করব। আর হ্যাঁ, আপনার হাজবেন্ড যখন অফিস থেকে ফিরে আসবে, আমি আপনাকে রান্নাতে হেল্প করে দেব। টিঙ্কুর এত মিষ্টি মিষ্টি ব্যবহার দেখে রিনিকার প্রচন্ড পরিমাণে ভালো লাগে। আর কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে মিলে রান্নাঘরে চলে যায়। তারা রান্না বান্নার প্রিপারেশন আগে থেকে শুরু করে দেয়। এমন সময় শুভ অফিস থেকে বাড়িতে ফিরে আসে। আর রিনিকা তাড়াতাড়ি গিয়ে দরজা খোলে। এই যে তোমার জন্য বাজার থেকে বেজে বেছে একদম সেরা কড়াইশুঁটি নিয়ে এসেছি, আর তার সাথে চন্দ্রমুখী আলু। যাও তাড়াতাড়ি করে আমার জন্য ফুলকো ফুলকো কচুরি ভেজে নিয়ে আসো। আর হ্যাঁ, তার আগে একটু 1 কাপ কফি দাও তো। হ্যাঁ হ্যাঁ, এখনই নিয়ে আসছি, তুমি একটু বসো। এই বলে রিনিকা রান্নাঘরে চলে যায়। আর সেখানে গিয়ে রিনিকা এবং টিঙ্কু দুজনে মিলে কড়াইশুঁটির কচুরি এবং আলুর দম বানাতে শুরু করে। আর এমন সময় রিনিকা যেহেতু কচুরি ভাজতে শুরু করে, তাই সে শুভর কফির কাপ টিঙ্কুর হাতে ধরিয়ে দেয়। টিঙ্কু, তুমি গিয়ে একটু শুভকে কফিটা দিয়ে আসো না প্লিজ, কারণ আমি যদি এখন কচুরি ভাজতে ভাজতে চলে যাই, তাহলে কচুরিগুলো পুড়ে যাবে। এই শুনে টিঙ্কু কফির কাপ নিয়ে বারান্দায় যায়।
আর তখন শুভ ক্লান্তির চোটে চোখ বন্ধ করে বসে থাকে। এমন সময় টিঙ্কু গিয়ে তার সামনে কফির কাপটা রাখে, আর শুভ ভাবে তার বউ হয়তো তার জন্য কফি নিয়ে এসেছে। তাই সে তখনই ভুল করে টিঙ্কুর হাত ধরে ফেলে, যার ফলে টিঙ্কু প্রচন্ড পরিমাণে লজ্জা পেয়ে যায়। এ কি, আপনি কি করছেন? আমার হাত ধরছেন কেন? ছি, ছাড়ুন বলছি, আমার লজ্জা পাচ্ছে। ও বাবা, আই এম এক্সট্রিমলি সরি। আমি একদম বুঝতে পারিনি। আমি ভেবেছি রিনিকা কফি নিয়ে এসেছে, তাই ওর হাত ধরে বসে একটু গল্প করতে চাইছিলাম। আপনি প্লিজ কিছু মনে করবেন না। টিঙ্কু শুভর কথা শুনে মুচকি মুচকি হাসতে শুরু করে, আর তার হাসি দেখে শুভর মনে আরো দোলা দেয়। কিন্তু সে স্বপ্নেও ভাবতে পারেনি যে অফিস থেকে আসার পর পাশের বাড়ির বউ তার জন্য কফি নিয়ে আসবে। তাই তার মন আরো বেশি ফুরফুরে হয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যেই শুভ যখন জানতে পারে যে পাশের বাড়ির বউয়ের নাম টিঙ্কু, তখন শুভ মনে মনে ভাবে, পলপল না মানে টিঙ্কু জিয়া, ভালোবাসার মাজন মেখে যাও পিয়া। পলপল না মানে টিঙ্কু পিয়া, ভালোবাসার ইঞ্জিন চালিয়ে যাও সোনা। শুভ যত টিঙ্কুকে দেখে ততই সে তার চোখের মধ্যে হারিয়ে যেতে শুরু করে, আর সে একেবারে ভুলে যায় যে তার বাড়িতে নিজের বউ আছে। এমন সময় টিঙ্কু ইচ্ছা করে শুভর সঙ্গে ইয়ার্কি মারতে শুরু করে। এ কি, আপনি আমার মুখের দিকে হা করে তাকিয়ে থাকলে আপনার গরম গরম কফি তো ঠান্ডা হয়ে যাবে। এবার আমার হাতটা ছাড়ুন আর কফি খেয়ে নিন। এই শুনে শুভ তাড়াতাড়ি করে টিঙ্কুর হাত ছেড়ে দেয়, আর সে মনের আনন্দে গরম গরম কফিতে চুমুক দিতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই রিনিকা সেখানে এসে তার বরকে জানায় যে আজকে রাত্রিবেলা টিঙ্কু তাদের সঙ্গে ডিনার করবে। আর সেটা জানার পর শুভর খুশির আর ঠিকানা থাকে না। দেখতে দেখতে রিনিকার রান্না বান্না হয়ে গেলে তারা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসে। দেখতে দেখতে তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে টিঙ্কু বলে, আমি আসলাম, হ্যাঁ, কালকে সকালে আবার দেখা হবে, কারণ অনেক রাত হয়ে গেছে তো বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ এ বাবা, এক্ষুনি চলে যাবেন? সবে তো মাত্র 10টা বাজে, আর একটু গল্প করুন না। মানে আমি বলতে চাইছি, আমার বইয়ের তো কোনো বান্ধবী নেই, তাই আপনি যদি একটু বসে গল্প করেন আমার বইয়েরও খুব ভালো লাগবে। না না থাক, সত্যিই তো রাত হয়েছে, তুমি আর ওনাকে আটকিও না। উনি তো আমাদের নতুন প্রতিবেশী, সুতরাং আমি প্রত্যেক দিনই গল্প করতে পারবো। টিঙ্কু, তুমি সাবধানে এসো, হ্যাঁ, আর কালকে সকালবেলা আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করবে। এই শুনে টিঙ্কু তাড়াতাড়ি করে বাড়ি চলে যায়। আর অন্যদিকে শুভ সারা রাত পাশের বাড়ির সুন্দরী বউয়ের কথা ভাবতে ভাবতে কিছুতেই তার ঘুম আসতে চায় না। তাই সে ঠিক করে যে পরের দিন সকালবেলা টিঙ্কুকে ইমপ্রেস করার জন্য সে নিজের স্টাইল স্টেটমেন্ট একেবারে চেঞ্জ করে ফেলবে। আর দেখতে দেখতে এভাবেই সারা রাত কাটে। পরের দিন সকালবেলা উঠেই শুভ সবার আগে সেলুনে যায়। এই ঝন্টু, আমার দাড়ি গোপটা একটু ভালো করে কালি করে দে তো। আর হ্যাঁ, চুলটা কিন্তু পুরো বার্গেন্টি কালার করে দিবি, আর তার সাথে আমার ঘাড়ে মাথায় ভালো করে ম্যাসাজ করে দে, আর মুখে একটু ফেসিয়ালও করে দিবি। কি ব্যাপার দাদা, প্রত্যেকদিন এসে তুমি শুধু দাড়ি ছেটে চলে যাও, আজকে এত কিছু করবে? বৌদিকে নিয়ে কত ঘুরতে যাবে নাকি? কারণ তুমি যে কিপটে, নিজের উপর তো টাকা খরচাই করতে চাও না। এই ফালতু কথা বলিস না তো। আর তোকে কে বলেছে আমি টাকা খরচা করতে চাই না? যা বলছি তাড়াতাড়ি করে দে, কারণ বাড়ি থেকে ব্রেকফাস্ট খেতে হবে। তোর বৌদি গরম গরম ব্রেকফাস্ট বানাচ্ছে, আর আজকে আমাদের বাড়িতে অতিথিও আসবে। ঝন্টু এই কথা শুনে তাড়াতাড়ি করে শুভর চুলদাড়ি সবকিছু কেটে দেয়, আর সেই সাথে শুভর মুখে ফেসিয়াল করে দেয়, যার ফলে শুভর মুখ পুরো হিরোদের মতো চকচক করতে শুরু করে। আর সে তখনই নিজেকে আয়নার দিকে তাকিয়ে সালমান খান মনে করতে শুরু করে। হুর হুর দাবাং 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 হুর হুর দাবাং দাবাং। টিঙ্কু, আমি তোমার জন্য দাবাং এর মতো ফাইট করতেও রাজি আছি, আর শাহরুখের মতো রোম্যান্স করতেও রাজি। উফ, তোমার সাথে যদি আগে দেখা হতো না, তাহলে আমি তোমাকেই বিয়ে করতাম। এই বলে শুভ তাড়াতাড়ি করে সেলুন থেকে বেরিয়ে সোজা প্রীতমের বাড়িতে গিয়ে পৌঁছায়, কারণ প্রীতমের কাছে খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আছে। জিন্সের জ্যাকেট থেকে শুরু করে জিন্সের প্যান্ট সবকিছুই প্রীতম পরে। কিন্তু এই ধরনের পোশাক আশাক যেহেতু শুভ ব্যবহার করে না, তাই শুভর কাছে এমন ধরনের ড্রেসের কোনো কালেকশন নেই। তাই শুভ তখনই তার বন্ধুর কাছ থেকে জিন্সের জামা, শার্ট, জ্যাকেট ধার করতে চলে যায়। উরিবাস, কি ব্যাপার বলতো? একেবারে লুক চেঞ্জ হয়ে গেছে তো। চুলে রং মেরেছিস, তার উপর আমার কাছ থেকে জিন্সের প্যান্ট আর শার্ট নিতে আসছিস। কিরে, বৌদিকে ছেড়ে নতুন কারো প্রেমে পড়েছিস নাকি? দেখ, আমাকে সত্যি কথা বল কিন্তু। এই চুপ কর, ফালতু কথা বলিস না। আজকে আমার অফিসে একটা মিটিং আছে, তাই আমি তোর কাছ থেকে জামা কাপড় নিতে এসেছি। আর হ্যাঁ, তোর যে সাদা কালারের শার্টটা আছে না, ওটা আমাকে দিবি তো, তার সাথে ব্লু জিন্সটাও দিবি। না না, আমি তোকে আজকে আমার সাদা শার্ট ব্লু জিন্স কিছু দিতে পারবো না, কারণ আমি আজকে একজনকে নিয়ে ঘুরতে যাচ্ছি, আর সে আমাকে বলেছে আজকে ব্লু জিন্স আর সাদা শার্ট পরে আসতে। বুঝতেই তো পারছিস, সিঙ্গেল ছেলে, ডেটাদের যেতে একটু ইচ্ছা করেই। প্রীতমের কথা শুনে শুভ ভীষণ পরিমাণে অবাক হয়। আর তখনই শুভ কৌতূহলবশত প্রীতমের গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করতে শুরু করে।
এমন সময় প্রীতম ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায় আর সে তার প্রিয় বন্ধুকে সত্যি কথা না বলে থাকতে পারে না। আর বলিস না, ওই আমার পাশের বাড়ির নতুন একটা বউ এসেছে না, নাম টিঙ্কু। আরে তুইও তো চিনবি, কেননা তোর বাড়ির ডান দিকের বাড়িটাই তোদের বাড়ি, আর বাঁ দিকের বাড়িটা তো আমাদের, মাঝখানে টিঙ্কুর বাড়ি। ওই টিঙ্কু কালকে আমাকে মেসেজ করেছিল যে ও নাকি আমার সাথে ঘুরতে যেতে চায়। কি জানি আমার নাম্বার কোথা থেকে পেলো, কিন্তু বউটাকে কিন্তু দেখতে দারুণ, তাই আজকে ওর সাথে আমি ঘুরতে যাবো। প্রীতমের কথা শুনে শুভর মন একেবারে চুরমার হয়ে যায়, কারণ সে টিঙ্কুকে নিয়ে অনেক কিছুই ভেবে ফেলে। আর এখন কিনা টিঙ্কু প্রীতমের সঙ্গে ঘুরতে যাবে, এমন কথা শুভ নিজের কানে বিশ্বাস করতে পারে না। তাই শুভ তখনই প্রীতমের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। আর এমন সময় প্রীতম শুভকে টিঙ্কুর মেসেজ দেখাতে শুরু করে। তুই একদম টিঙ্কুর দিকে তাকাবি না বলছি, টিঙ্কু শুধু আমার, আর আজকে ওই আমাদের বাড়িতে ব্রেকফাস্ট করতে আসবে। এতক্ষণে মনে হয় চলেও এসেছে, তুই ভুলেও কিন্তু ওর সাথে মিশবি না বলে দিলাম। ও বাবা, তুমি এবার লাইনে এসো, তার মানে তুমি আমার মতো টিঙ্কুর উপর লাইন মারছো। তোর লজ্জা করে না? বাড়িতে বউ আছে এসব করে বেড়াচ্ছিস। আমি কিন্তু রিনিকা বৌদিকে সব বলে দেবো। আর নিজেকে একবার আইনে দেখেছিস, পুরো ছাল ছাড়ানো মুরগির মতো দেখতে, তোকে টিঙ্কু পছন্দই করতে পারে না। ঠিক আছে, তুই চল আমাদের বাড়িতে, তখনই বুঝতে পারবি যে টিঙ্কু কাকে পছন্দ করে। এই বলে শুভ তাড়াতাড়ি করে প্রীতমকে নিয়ে নিজের বাড়িতে যায়, কিন্তু বাড়ির কলিং বেল হাজারবার বাজালেও রিনিকা কিছুতেই দরজা খুলতে চায় না, যার ফলে তারা দুজনে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। এমন সময় তারা দেখে যে বাড়ির জানালা খোলা, আর সেখান থেকে উকি মেরে দেখে যে রিনিকা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এই দেখে শুভ এবং প্রীতম দুই বন্ধু তখনই জানালা দিয়ে বাড়ির মধ্যে ঢোকে, আর তারা দেখে যে রিনিকার পুরো মাথা একেবারে টাকলু হয়ে গেছে। কিছুক্ষণ পর যখন রিনিকার জ্ঞান ফিরে আসে, আর সে নিজের টাক মাথা দেখে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে। হায় হায়, আমার সঙ্গে একই হয়ে গেল। ওই বদমাইশ টিঙ্কু ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে গেল। ও আমার মাথা টাক করে দিয়ে আমাকে অজ্ঞান করে পালিয়ে গেছে। আমি ওকে ভালো মতো ব্রেকফাস্ট খেতে দিয়েছিলাম, কিন্তু ও কখন আমার ব্রেকফাস্টে নেশার ওষুধ মিশিয়ে আমাকে টাক মাথা করে দিয়ে পালিয়ে গেছে। এভাবেই রিনিকা কান্নাকাটি করতে থাকে। আর এমন সময় শুভ হঠাৎ করে একটা চিঠি খুঁজে পায়। সেই চিঠিতে লেখা থাকে, শুভ, প্রীতম, তোমরা হয়তো আমাকে চিনতে পারোনি, কিন্তু আমি তোমাদেরকে দেখা মাত্রই চিনতে পেরেছি। তোমরা দুজনে আমার কলেজে সিনিয়র ছিলে, আর র্যাগিং করতে গিয়ে তোমরা আমাকে টাক মাথা করে ছেড়েছিলে। আমি সেদিন প্রচন্ড অপমানিত হয়েছিলাম, তাই বাধ্য হয়ে আমি কলেজ ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আজকে তার বদলা আমি রিনিকার কাছ থেকে নিলাম। আমি ইচ্ছা করে আমার বরের সঙ্গে তোমাদের বাড়ির পাশে থাকতে গিয়েছিলাম, আর এখন আমার উদ্দেশ্য শেষ হয়েছে, তাই আমি এবার আমার নিজের বাড়িতে ফিরে যাচ্ছি। এই চিঠি পড়ার পর শুভ এবং প্রীতম ভীষণ পরিমাণে লজ্জিত বোধ করে, আর রিনিকাও সব ঘটনা বুঝতে পারে। এভাবেই দেখতে দেখতে 1 বছর কাটে, আর রিনিকা তার টাক মাথার জন্য বাড়ির বাইরে বেরোতে পারে না। কিন্তু আরো কিছুদিনের মধ্যে তার মাথায় যখন নতুন চুল গজায়, সে আবার লোক সমাজে মেলামেশা করতে শুরু করে। হ্যালো মা, উফ কি গরম পড়েছে গো। আমার আর এই গরমে ভালো লাগছে না। যতই আমার শ্বশুর বাড়িতে প্রত্যেকটা ঘরে এসি আর ফ্রিজ থাকুক না কেন, তবুও শ্বশুর বাড়িতে থাকলে বউদেরকে তো কাজকর্ম করতেই হয়, আর সেই কাজ করতে গিয়ে গরমে আমি মরে যাচ্ছি। হ্যাঁ রে, সত্যি ভীষণ গরম পড়েছে, কিন্তু যাই বল না কেন, আমি ভাগ্যগুণী এরকম একটা বৌমা পেয়েছি। কারণ এই গরমের মধ্যে বৌমার যাতে কষ্ট না হয়, তাই ওর বাবা মা ওদের ঘরে একটা এসি লাগিয়ে দিয়েছে, আর তার সাথে সাথে আমার ঘরেও এসি বসিয়ে দিয়েছে। তাই আমরা গরমের মধ্যে বেশ আরামেই আছি। আর আমি আমার বৌমাকে দিয়ে বেশি কাজও করাচ্ছি না। দুপুরবেলা রাত্রিবেলা যখন খিদে পাচ্ছে, তখন বাবাই খাবার নিয়ে আসছে, আর না হলে আমরা জল ভাত খেয়ে নিচ্ছি। বাবা, তোমাদের তো ব্যাপারই আলাদা। আমি যখন ওই বাড়িতে ছিলাম, তখন বৌদির বাবা তো গরমের মধ্যে এসি দেয়নি, আর এমনকি যৌতুকেও আমাদেরকে এসি কিনে দেয়নি। আর যেই আমি না বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে চলে এসেছি, তখনই বৌদি নিজের বাবাকে দিয়ে নিজের আরামের জন্য সব ব্যবস্থা করে নিয়েছে। ভালোই ভালোই, সেই সুযোগে তুমি আর দাদাও তো আরাম করতে পারছো, আর আমি এদিকে শ্বশুর বাড়িতে খেটে খেটে মরছি। এভাবেই মিতা তার বৌদির প্রতি রাগে হিংসায় জ্বলতে থাকে, আর সেই সাথে সে তখনই তার মায়ের মুখের উপর ফোনটা কেটে দেয়। আর মিতা মনে মনে ফোন দিয়ে আটতে থাকে কিভাবে এই গরমের মধ্যে সে নিজের বাপের বাড়িতে গিয়ে আরাম করতে পারবে। কারণ তার শ্বশুর বাড়ি অনেক ধনী হলেও তার শাশুড়ি মা মিতাকে দিয়ে বাড়ির সমস্ত রকমের কাজকর্ম করায়, আর সেই জন্য মিতা সেখান থেকে পালিয়ে বাপের বাড়িতে চলে যেতে চায়। মা, আজকে আমার বাপের বাড়ি থেকে বৌদি ফোন করেছিল, আমাকে এক্ষুনি বাপের বাড়িতে যেতে হবে, কারণ আমার বৌদির শরীর খুব খারাপ, আর বৌদি কোনো কাজও করতে পারছে না। আমার মায়েরও তো বয়স হয়েছে, আর দাদা তো অফিসে থাকে,
তাই কিছুদিন বৌদি বলল বাপের বাড়িতে গিয়ে থেকে আসতে, তাহলে আমি হাতে হাতে বৌদিকে একটু সাহায্য করে দিতে পারবো, এই আর কি। বাবা, তুমি আবার তোমার বৌদিকে হাতে হাতে সাহায্য করবে? রাত দিন তুমি তো এখানে কাজ করতে করতে নিজের বৌদিকে গালমন্দ করো। আর তুমি কি ভেবেছো আমি কিছু শুনিনি? তোমার বৌদি নাকি খারাপ। তুমি যখন বাপের বাড়িতে ছিলে তোমার বৌদি তোমার উপর হিংসা করত, আর এখন হঠাৎ করে গরমের মধ্যে বৌদির উপর দরদ উতলে পড়ছে। উফ মা, আপনিও না সবসময় আমাকে ভুল বোঝেন। বৌদি যতই আমার উপর হিংসা করুক না কেন, আমার এখন বিয়ে হয়ে গেছে, আর আমি এখন বাপের বাড়িতে গিয়ে যদি বৌদিকে সাহায্য করি তাহলে এতে খারাপ কি আছে? সুতরাং আজকে বিকেলবেলা আমি কিন্তু বাপের বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, তুমি তোমার বাপের বাড়িতে যাও, আর বৌদির হাতে হাতে সাহায্য করার নাম করে সুখে শান্তিতে গরমের মধ্যে আরাম করো, আর আমি এখানে সারা বাড়ির কাজ করে খেটে খেটে মরি, তাই তো? মিতা তার শাশুড়ি মায়ের কোনো কথাই পাত্তা দেয় না। সে নিজের ঘরে গিয়ে তাড়াতাড়ি করে নিজের ব্যাগপত্র গুছিয়ে ফেলে, কারণ সে মনে মনে ঠিক করে আজকে সন্ধ্যাবেলা সে তার বাপের বাড়িতে গিয়ে উঠবে। আর সন্ধ্যা হতে না হতেই রচনা দেবীর একমাত্র ছেলের বউ তনোয়ার অহংকারী ননদ মিতা বাপের বাড়িতে চলে আসে। মিতা তার বাপের বাড়ির দরজায় কলিং বেল বাজালে তনয়া তাড়াতাড়ি করে দরজা খোলে, আর মিতাকে দেখা মাত্রই তনয়া মনে মনে ভাবে, ওই যে যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। নিশ্চয়ই আমার শাশুড়ি মা মেয়ের সঙ্গে গল্প করেছে যে আমার বাবা ওনার ঘরে আর আমাদের ঘরে এসি বসিয়ে দিয়েছে, সেই জন্য আমার ননদ এখন আমার ঘাড়ের উপর বসে আরাম করতে চলে এসেছে। কত কষ্ট করে এটাকে বিয়ে দিয়ে বিদায় করেছিলাম, কিন্তু এখনো ঘাট থেকে নামছে না কেন কি জানি। এভাবেই তনয়া মনে মনে তার ননদকে গালমন্দ করছে। এমন সময় মিতা ঘরের মধ্যে ঢুকে আসে, আর ঘরের মধ্যে ঢোকার সময় সে চৌকাঠে হোঁচট খেয়ে একটু হুমড়ি খেয়ে পড়ে যায়। বাবারে বাবা, এমন গালমন্দ করছো বৌদি! আমি বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই হোঁচট খেয়ে পড়ে গেলাম। নিজের বাপের বাড়িতে আসবো, তাতেও আবার তোমার গালমন্দ সহ্য করতে হবে? হ্যাঁ, আমার আর ভালো লাগে না এসব। তুমি আমাকে ভুল ভাবছো মিতা, আমি তোমাকে গালমন্দ করিনি। আর তোমার যখন বিয়ে হয়ে গেছে তাই তুমি তোমার বাপের বাড়িতে আসতেই পারো, কারণ তুমি এখন আমাদের বাড়ির অতিথি। তোমার সেবা করা আমাদের ধর্ম। তাই চলো, সাবধানে ভেতরে চলো। অনেক দূর থেকে এসেছো, বসে একটু আরাম করবে, চলো। হ্যাঁ, বসে তো আরাম করবো নিশ্চয়ই। তার আগে আমার ব্যাগগুলো ঘরে রেখে এসো। আর হ্যাঁ, ব্যাগগুলো কিন্তু আমার ঘরে রাখবে না, তোমার ঘরে রাখবে, কারণ মায়ের কাছ থেকে শুনেছি তোমার বাবা নাকি তোমার ঘরে এসি লাগিয়ে দিয়েছে। সুতরাং আমারও অনেক বড়লোক শ্বশুরবাড়িতে বিয়ে হয়েছে, তো আমি এসি ছাড়া থাকতে পারি না। তাই আমি কিছুদিনের জন্য এখন তোমার ঘরে থাকবো, আর তুমি আর দাদা আমার ঘরে থাকবে। এই শুনে তনয়া প্রচন্ড পরিমাণে অবাক হয়। বাপের বাড়িতে এসে এসির উপর ভাগ বসাতে শুরু করে দেয়। এর ফলে তনয়ার রাগ হওয়াটা একটু স্বাভাবিক, কিন্তু তনয়া যেহেতু বাড়ির বউ, তাই সে তার ননদের মুখের উপর সেরকম ভাবে কিছু বলতে পারে না। অন্যদিকে রচনা দেবী এতদিন পর তার মেয়েকে দেখে ভীষণ পরিমাণে খুশি হয়, আর মেয়ের সঙ্গে বসে বসে গল্প করতে শুরু করে। এমন সময় বাবাই বাড়িতে ফিরে আসে, আর সেও তার বোনকে দেখে খুবই খুশি হয়। জানিস মিতা, তোর দাদা কালকে বাজার থেকে 5 কেজি আম কিনে এনেছে, আর আমাদের সারা ফ্রিজ আম দিয়ে একেবারে ভরে গেছে। ইস, তোর যখন বিয়ে হয়নি তখন তুই কত কত আম খেতিস মনে আছে? এখন তো আম দেখলেই আমার তোর কথা মনে পড়ে, জানিস? আরে, আমার কথা মনে পড়ার কি আছে মা? আমি শ্বশুর বাড়িতে তো অনেক আম খাই। এই তো কিছুদিন আগে তোমার জামাই বিদেশ থেকে আম এক্সপোর্ট করে আমার জন্য নিয়ে এসেছিল। সেই একটা আমের দাম 1000 টাকা। উফ, তোমাকে কি যে বলবো, তোমার জামাই আর আমার শাশুড়ি মামাকে খুব সেবা করেছে। সত্যি বোন, তুই ভাগ্য করে একটা শ্বশুর বাড়ি পেয়েছিস, আর তুই যে এত সুখী আছিস জানতে পেরে আমিও খুব খুশি হয়েছি। কিন্তু দেখ, আমি তোকে তার 1000 টাকা দামের আম খাওয়াতে পারবো না, তাই তুই আমার কাছ থেকে 100 টাকা দামের আম খেয়ে খুশি হ। এই তনয়া, কোথায় গেলে? বাবাই ডাক শুনে তনয়া রান্নাঘর থেকে বেরিয়ে আসে, আর বাবাই তনয়াকে নিজের বোনের জন্য এবং মায়ের জন্য ভালো করে কাজু দিয়ে ঘন করে আমের শরবত করতে বলে। এর ফলে তনয়া ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ মিতা বাড়িতে আসার সঙ্গে সঙ্গে সে তার বৌদিকে রান্নাঘরে নানান রকম রান্না করার জন্য পাঠিয়ে দেয়। আর তার উপর এখন বাবাই বাড়িতে এসে তনয়ের উপর হুকুম করতে শুরু করে। তোমার বোনের পেটে রাক্ষস আছে নাকি? এই তো কিছুক্ষণ আগে বললো গরমের মধ্যে আলু কাবলি খেতে ইচ্ছে করছে, আমি ওকে আলু কাবলি বানিয়ে দিলাম। তারপর বললো কাঁচা আম পোড়ার শরবত খাবে, আমি সেটাও বানিয়ে দিলাম। এখন আবার পাকা আমের শরবত খাবে? ছাড় দাদা, আমার শরবত খাওয়ার মন উঠে গেছে। আমি যদি জানতাম বাপের বাড়িতে এসে বৌদির কাছে এরকম ভাবে খাবার খাওয়ার জন্য কথা শুনতে হবে, তাহলে তো আমি কোনোদিনও বাপের বাড়িতে আসতামই না।
আর আমার শ্বশুর বাড়িতে এরকম আমের শরবত করে দেওয়ার জন্য 3-4টে করে কাজের লোক আছে। নেহাত আমার মন কেমন করছিল বলে আমি মায়ের কাছে ঘুরতে এসেছি, না হলে আমি আমার শ্বশুর বাড়িতে অনেক আরামে থাকি, আর আমাকে এরকম করে কেউ কথা শোনানোর সাহসও পায় না। এই বলে মিতার সঙ্গে সঙ্গে মিথ্যা অভিনয় করে কান্নাকাটি করতে শুরু করে দেয়। আর মিতার চোখে জল দেখে বাবা এবং তার মায়ের দুজনেরই ভীষণ পরিমাণে খারাপ লাগে। আর মিতাকে কাঁদানোর জন্য তনয়াকে তারা দুজনে মিলে বকাবকি করতে থাকে। তাই তনয়া রান্নাঘরে গিয়ে তার ননদের জন্য, স্বামীর জন্য এবং শাশুড়ি মায়ের জন্য ভালো করে পাকা আমের শরবত করে দেয়। আর এরকম শরবত খাওয়ার পর মিতা এবার আরাম করবে বলে তার দাদা বৌদির ঘরে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে মিতা তার ব্যাগপত্র খুঁজে পায় না। ইমা, আমি তো তখন বৌদিকে বললাম আমার ব্যাগপত্রগুলো এখানেই রাখতে, আমার ব্যাগগুলো কোথায় গেল? বৌদি কি আমার ব্যাগপত্র চুরি করে নিল? তাহলে বৌদির কোনো ভরসা নেই। ও বৌদি, বৌদি তাড়াতাড়ি এসো, আরে এদিকে এসো, খুব গরম লাগছে আমার। তনয়া তার ননদের কাছে এলে মিতা নিজের ব্যাগ সম্বন্ধে তার বৌদিকে নানান রকম প্রশ্ন করতে থাকে। আর তনয়া মনে মনে মিটি মিটি হাসতে থাকে। আরে মিতা, তুমি বুঝতে পারছো না? তুমি তো অনেক বড়লোক শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে ঘুরতে এসেছো, আর এখন এই গরমের মধ্যে আমাদের এলাকায় চোরের উপদ্রব খুব বেড়ে গেছে। তাই তোমার ব্যাগ আমি আমার ঘরে রাখতে খুব ভয় পাচ্ছিলাম, কারণ তুমি যদি আমার ঘরে ঘুমাও আর তোমার ব্যাগ থেকে কোনো দামি জিনিস চুরি হয়ে যায়, তখন আমি কি জবাব দেব বলো? মানে তোমার ঘরে এসি বসানো আছে, আর এসি বসানো ঘরে চোর ঢুকবে কি করে? তুমি বেশি হেয়ালি না করে সত্যি কথা বলো তো, যে আমার ব্যাগটা তুমি কোথায় রেখেছো? উহ বাবা, তোমার যে এত জিনিসের লোভ, আমার ব্যাগ থেকে তুমি জিনিস নেওয়ার জন্য আমার ব্যাগ পর্যন্ত সরিয়ে দিয়েছো। দেখো, আমি বড়লোক শ্বশুর বাড়ি থেকে এসেছি, আমি জানি। আর তোমার যদি কোনো জিনিসের দরকার হয়, তুমি তো আমার কাছ থেকে চেয়ে নিতে পারতে। তোমার জিনিসের প্রতি আমার কোনো লোভ নেই, কারণ আমার বাবা আমাকে সব জিনিসই দিয়েছে। আর আমি তোমার ব্যাগ তোমার মায়ের ঘরে রেখে এসেছি, কারণ আমার বাবা তোমার মায়ের ঘরেও এসি বসিয়ে দিয়েছে। তাই তুমি তোমার মায়ের ঘরেই আরামে থাকতে পারবে, কারণ তোমার গরমের মধ্যে এসিতে থাকার অভ্যাস, সেটা আমি মানছি। আর এখন এসি ছাড়া থাকাটা সত্যিই খুব কষ্টকর, তাই আমিও এসি ছাড়া কিন্তু থাকতে পারবো না। তুমি তোমার মায়ের ঘরে গিয়ে শুয়ে পড়ো। তনয়ের এমন কথা শুনে মিতা আর কিছু বলতে পারে না। আর সে যেহেতু এসি রুমে থাকবে বলেছে, তাই তনয়া তখনই মিতাকে তার শাশুড়ি মায়ের ঘরে পাঠিয়ে দেয়। আর তখন মিতার কিছু করারও থাকে না। এর ফলে বৌদিকে জ্বালানোর অভিসন্ধি একেবারে বিফলে চলে যায়। এভাবে তনয়া বাপের বাড়িতে এসে তার মায়ের ঘরে এসিতে বসে আরাম করতে শুরু করে। কিন্তু এখানেই শেষ নয়, মিতা সারাদিন তার মায়ের সঙ্গে বৌদির নামে পরনিন্দা পরচর্চা করে বেড়ায়। আর বৌদিকে দিয়ে গরমের মধ্যে কখনো এই খাবার, কখনো সেই খাবার রান্না করায়। এমনকি নিজের জামা কাপড় পর্যন্ত সে তার বৌদিকে দিয়ে কাচায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। এমনকি মিতা তার বাপের বাড়ির একটা বাথরুমে ঢুকে গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা স্নান করতে থাকে। আর তনয়া সারাদিন কাজ করার পর যখন স্নান করতে যাবে, সেই সময় সে দেখে যে বাথরুমের দরজা বন্ধ। মিতা, তুমি তো সেই কখন বাথরুমের মধ্যে ঢুকেছো, প্রায় 2 ঘন্টা হয়ে গেল। তুমি কি বাথরুমে গরমের মধ্যে ঘুমাচ্ছ নাকি? প্লিজ তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে এসো, আমার খুব গরম লাগছে, আমি স্নান করব। বাবা, বাপের বাড়ির বাথরুমে একটু আরাম করে গরমের মধ্যে যে স্নান করব, তারও কোনো উপায় নেই। আমার পেছনে আঠার মতো একেবারে লেগে আছে। আমার শ্বশুর বাড়িতে কত আরাম ছিল, প্রত্যেকটা ঘরে আলাদা করে অ্যাটাচ বাথরুম ছিল। আর আমার বাথরুম তো একেবারে রাজপ্রাসাদের মতো। আমার বাথরুমে বাথটাব আছে, শাওয়ার আছে, কিন্তু এরকম জ্বালাতন করার মতো কেউ নেই। মিতার এরকম বড় বড় কথা তনয়া কিছুতেই সহ্য করতে পারে না। তাই তনয়া সেই সময় মিতার সঙ্গে ভীষণ পরিমাণে ঝগড়া করতে শুরু করে। আর হঠাৎ করে তখনই মিতার ফোন বেজে ওঠে। কিন্তু মিতা তখন বাথরুমে স্নান করে বলে সে নিজের ফোনটা ধরতে পারে না। আর তনয়া তখন মিতার ফোনটা ধরে। এই যে বৌমা, তুমি কবে বাড়িতে আসবে? কারণ তোমার জ্বালায় আমাকে গরমের মধ্যে কাজ করে করে মরতে হচ্ছে। আমার হাতের ছাল চামড়া একেবারে উঠে গেছে। আর আজকে আমি বাথরুম থেকে পড়ে গেছি। আমার ছেলে ভাগ্যিস আমাকে ডাক্তার দেখিয়ে সুস্থ করেছে। ডাক্তারবাবু আমাকে বেড রেস্ট করতে বলেছে। তাই তোমাকে আর তোমার বাপের বাড়িতে পড়ে থেকে তোমার বৌদিকে জ্বালাতন করতে হবে না। তুমি এবার বাড়িতে ফিরে এসো। কাজ চোর মেয়ে কোথাকার, বদমাইশ, শ্বশুর বাড়িতে কাজ করার ভয়ে গরমের মধ্যে বাপের বাড়িতে পালিয়ে গেছো তুমি। যদি তুমি কিছুক্ষণের মধ্যে বাড়িতে ফিরে না আসো, তাহলে কিন্তু আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে সারা জীবনের মতো বাড়ি থেকে তাড়িয়ে দেব।
তনয়া মিতার শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে জোরে জোরে হেসে ওঠে আর তনয়া তখনই ফোনটা স্পিকারে দিয়ে দেয়। ফলে বাবাই এবং তার মা দুজনেই মিতার শাশুড়ি মায়ের সব কথা শুনে ফেলে। আর মিতা যখন সেই ব্যাপারে জানতে পারে তখন সে প্রচন্ড পরিমাণে লজ্জায় পড়ে যায়। বৌদি, আমি আসছি। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। আর বুঝতেই তো পারছো শাশুড়ি মারা ভীষণ জ্বালাতন করে, কিন্তু তাই বলে তোমার সাথে আমার এরকম অন্যায় অত্যাচার করা ঠিক হয়নি। এভাবেই মিতা তার বৌদির কাছে ক্ষমা চেয়ে নিজের শ্বশুর বাড়িতে ফিরে যায়। এর ফলে তনয়া একেবারে শান্তির নিঃশ্বাস ফেলে আর গরমের মধ্যে সে আবার আগের মতো তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে শুরু করে।